প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ চলে আসলাম বাংলা দ্বিতীয় পত্রটি ক্লাস নিয়ে, ষষ্ঠ শ্রেণীর ক্লাস ধ্বনিতত্ত্ব। চলো আগে আমরা ক্লাসটা শুরু করি। ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব কাকে বলে? আগে আমরা ধ্বনিতত্ত্ব বিষয়টা বুঝি। ধ্বনিতত্ত্ব ভাষা বিজ্ঞানের যে শাখায় ধ্বনির উৎপত্তি, উচ্চারণ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকেই ধ্বনিতত্ত্ব বলে। ঠিক আছে, আমি আবার বলছি, ভাষা বিজ্ঞানের যে শাখায় ধ্বনির উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়, উচ্চারণ নিয়ে আলোচনা করা হয় এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকেই ধ্বনিতত্ত্ব বলে। তারপর দেখো, তারপর তোমার কি বাকযন্ত্র। প্রিয় শিক্ষার্থী, এখানে বাকযন্ত্র বানানে দেখো, এখানে জফলা যেখানে আছে এখানে হবে কি অন্তস্থ, অন্তস্থ জটা জফলা হয়ে গেছে, অন্তস্থ জ হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন দেখো বাকযন্ত্র। হ্যাঁ, বাকযন্ত্র মূলত আমাদের যে বাকযন্ত্রগুলো আছে, বাকযন্ত্র মানে কথা বলার যে যন্ত্র, নাকি কথা বলার যে আমাদের যন্ত্রগুলো আছে, যেমন আমাদের কি মুখ আছে, দাঁত আছে, তারপরে লোকের নাক আছে, তারপরে ঠোঁট আছে, ঠিক আছে, তারপরে লোকিয়া আর কি আছে, গলবিল আছে, গলনালী আছে, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, নাসিকা, মধ্যচ্ছদা, এই যে বিভিন্ন জিনিসগুলো দিয়ে আমরা কথা বলি, এগুলি হলো আমাদের বাকযন্ত্র। এগুলো দিয়ে, এগুলো কিন্তু আরও কাজ আছে, এগুলো দিয়ে আমরা কি করি, আরও আমরা খাবারও খাই, শ্বাস প্রশ্বাস নেই, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ, চলো আমরা ক্লাসটা শুরু করি। আশা করি মনোযোগ সহকারে তোমরা দেখলে তোমরা উপকৃত হবে। হ্যাঁ, তারপর দেখো, এখন দেখো কি এখানে ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব পতঙ্গ জড়িত, ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব পতঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বা বাকপতঙ্গ বলে। এটা আগেই আমরা পড়েছি। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব পতঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বাকযন্ত্র বলে অথবা বাকপতঙ্গ বলে বলা হয় আর কি। হ্যাঁ, তারপর দেখো, তারপর প্রিয় শিক্ষার্থী, তারপর কি বলা হচ্ছে দেখো, আমাদের শরীরের উপরের পতঙ্গগুলো বাকযন্ত্র হিসেবে পরিচিত। উপরের পতঙ্গ যেমন আমাদের আমাদের শরীরের দেখা গেছে যে আমাদের যেমন গলা, গলবিল, ঠিক আছে, তারপরে মধ্যচ্ছদা, তারপরে ঠোঁট, ঠোঁট, তারপরে দাঁত, জিহ্বা, তালু, এই এগুলো ষড়যন্ত্র, এগুলো সবই আমাদের কি আমাদের শরীরের উপরের অংশ, উপরের পার্ট, ঠিক আছে। এটাই বলা হচ্ছে যে আমাদের শরীরের উপরের পতঙ্গগুলো বাকযন্ত্র হিসেবে পরিচিত। তারপরে দেখো, তারপরে কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে এগুলোর প্রধান কাজ দুটি: শ্বাসকার্য পরিচালনা করা, আরেকটা কাজ কি দেখো, শ্বাসকার্য পরিচালনা করা, আরেকটা কাজ হলো তোমার খাদ্য গ্রহণ করা। শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা। কিন্তু এসব দেখো প্রয়োজন সিদ্ধ করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে। এখানে বলা হচ্ছে কি যে আমাদের যে বাকযন্ত্রগুলো আছে এই বাকযন্ত্রগুলো তোমার কি মূলত প্রধান কাজ হলো শ্বাসকার্য পরিচালনা করা ও খাদ্য গ্রহণ করা। কিন্তু এইসব প্রয়োজন সিদ্ধ করে, এইসব কাজ সিদ্ধ মানে কি সফল করেও, সিদ্ধ মানে সফল করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে, মানে ভাষা, আমাদের ভাষা আদান প্রদানের যে কাজটা, ঠিক আছে, ভাষা তৈরির যে কাজটা, ভাষা বলার যে কাজটা, সেটা করে থাকে। তারপরে দেখো, তারপরে দেখো বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। আমাদের যে সাউন্ড, আমরা বাকযন্ত্রের সাহায্যে, এখন যে আমাদের তোমাদের ক্লাসটা নিচ্ছি এটাও কিন্তু আমি বাকযন্ত্রের সাহায্যে কি কি আমাদের ধ্বনি উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, তারপর ধ্বনির মাধ্যমে শব্দ তৈরি হচ্ছে। এখন দেখো বাকযন্ত্রের সাহায্যে আমরা কি করি, ধ্বনি উৎপাদন করি, উৎপাদন সৃষ্টি করে থাকি। আমাদের যে বাকপতঙ্গগুলো, বাকযন্ত্রগুলো আছে সেগুলোর মাধ্যমেই তো আমরা ধ্বনি উৎপাদন করে থাকি। তারপরে দেখো, তারপর কি বলা হয়েছে, বাকযন্ত্রের এলাকা বিস্তৃত। বাকযন্ত্রের এলাকাগুলো কি মানে বিস্তৃত, বিস্তৃত বলতে কি দেখো, মানে আছে কি তোমার ফুসফুসের মধ্যে রয়েছে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, ঠিক আছে। এখন দেখো এর মধ্যে রয়েছে ফুসফুস। ফুসফুস তোমরা চিনো, যার মধ্যে আমরা শ্বাস প্রশ্বাস নেই। শ্বাসনালী, আমাদের যে শ্বাসনালী আছে এটাও তোমরা জানো, ঠিক আছে। খাদ্যনালীর সাথে যে আমাদের শ্বাসনালী, স্বরযন্ত্র যে আমাদের আছে, স্বরযন্ত্র যেটা শব্দ তৈরির কি মূল জায়গাটা হলো স্বরযন্ত্র, আর স্বরতন্ত্র যেটা, এটা শব্দ কম্পন নিয়ন্ত্রণ করে, শব্দ কম্পনটা নিয়ন্ত্রণ করে। তারপর জিভ তোমরা চিনো, ঠোঁট তোমরা চিনো, ঠিক আছে। তারপর দেখো, তারপরে কি বলছে, তারপরে নাসিকা। নাসিকা হলো যে আমাদের যে
নাক আছে, ঠিক আছে? নাক আছে না, নাকের ভিতরে যে শ্বাস নেওয়ার যে রাস্তাটা বা পথটা, এটাই হলো নাসিকা। তারপর নিচের চোয়াল, এটাও চিনো তোমরা, দাঁত চিনো, তালু, তালু যেটা আমরা চিনো, যেটা আমাদের কি আমাদের মুখগহ্বরের উপরে থাকে যেটা, ঠিক আছে? তালু। আরেকটা হলো কি আমাদের গলনালী, ঠিক আছে? গলনালী হলো কি আমাদের খাবার গ্রহণের জন্য যে পথটা, যে রাস্তাটা, ঠিক আছে? এটাই হলো গলনালী, ঠিক আছে? তারপরে দেখো এছাড়াও এছাড়া কি রয়েছে দেখো তো, এছাড়া রয়েছে তোমার কি মধ্যচ্ছদা ও চিবুক। মধ্যচ্ছদা ও চিবুক, এখান থেকে মধ্যচ্ছদাটা কি এটা তোমাদের বুঝতে হবে। মধ্যচ্ছদা হলো গিয়া তোমার বুক ও পেটের মাঝখানে, আমাদের বুক যে আছে, আমাদের বক্ষ, বুক ও পেটের মাঝখানে থাকা একটি পেশি পর্দা, হ্যাঁ, ঠিক আছে? এটা একটা পেশি পর্দা, এটা হলো তোমার মধ্যচ্ছদা। বুক ও পেটের মাঝখানে থাকা একটা পেশি পর্দা, এটাই হলো আমাদের কি মধ্যচ্ছদা, ঠিক আছে? চিবুক তোমরা চিনো, যেটাকে আমরা থুতনি বলে থাকি আর কি। এছাড়া আর কি কি আছে দেখো, এছাড়া আছে তোমার কি শক্ত তালু, হ্যাঁ, এছাড়া আছে কি তোমাদের শক্ত তালু আছে, আমাদের কোমল তালু আছে, শক্ত তালু আছে, আবার কোমল তালু। শক্ত তালুটা কোথায়? এটা শক্ত তালুটা হলো কি আমাদের কি আমাদের যে মুখ গহ্বরের উপরের দিকে শক্ত তালুটা, আর জিভা মূলে যে কোমল তালুটা হলো জিভা মূলটা যে আছে, জিভার মানে মূল, জিভার যে মূল, ওই মূলে হলো কি তোমার কি মূলের যে উপরে, ওটা হলো কোমল তালু, ঠিক আছে? তারপরে এছাড়া দেখো আরো এখানে দিছি কি কি তোমার গলবিল, দেখো গলবিল, এটা আমরা বলছি অলরেডি, গলবিল, ষড়যন্ত্র এটাও বলছি আমরা। তারপরে খাদ্যনালী, শ্বাসনালী এটাও বলছি আমরা। তারপরে এটা দেখো একটু, এখানে আছে কি তোমার নাসিক্য, তোমার কি আছে নাসিক্য, দেখো এখানে আছে নাসিক্য গহ্বর, ঠিক আছে? নাসিক্য গহ্বর, যে মুখ গহ্বর, যেরকম আমাদের মুখের ভিতরে জায়গা আছে, নাসিক্য যে গহ্বরটা, ঠিক আছে? আমাদের যে নাকের যে রাস্তাটা, নাকের যে শ্বাস নেওয়ার যে রাস্তাটা, ওটার ভিতরেও কি তোমার কি একটা গহ্বর আছে, ঠিক আছে? তারপরে তারপরে এখানে কি আছে, নাসারন্ধ্র আছে আমাদের, নাসারন্ধ্র, নাকের যে পথ, তারপরে দেখো পথ দিয়ে যে নাসারন্ধ্রটা আছে, আমার দুইটা নাসারন্ধ্র আছে, আমরা যদি শ্বাস নেই। তারপরে কি তোমার কি আছে, জিভ ও ঠোঁট, জিভ, দাঁত, এটা তোমরা জানো। তারপরে লোক মুখ গহ্বর, চোয়াল, এটাও জানো। তারপরে দেখো ফুসফুস মধ্যচ্ছদা, ঠিক আছে? ফুসফুস মধ্যচ্ছদা, এটা নিয়ে আলোচনা আমরা অলরেডি করে ফেলছি, ঠিক আছে? তারপর চিত্র 2.1, এখানে একটা চিত্র ছিল, এটা বোর্ড বইয়ে আছে, তোমরা ভালো করে দেখে নিবা, হ্যাঁ? তারপর দেখো, তারপর হলো কি, তারপর আমরা এখন আলোচনা করব স্বরধ্বনি নিয়ে। আলোচনা করব কি নিয়ে? 2.2, যেটা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব আমরা এখন। দেখো স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। কি বলছে দেখো, যে তোমার যে যে দেখো যে বাগধ্বনি, ঠিক আছে? যে বাগধ্বনি, এখানে গটা মিস্টেক হয়েছে, বাগধ্বনি, যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, ঠিক আছে? কোনোভাবেই কি হয় না, বাধাপ্রাপ্ত বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকেই তোমার কি বলে, স্বরধ্বনি বলে। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, দেখো যে ধ্বনিটা উচ্চারণের সময় ফুসফুস, তা আমাদের ফুসফুস থেকেই তো মূলত বাতাসটা বেরিয়ে আসে নাকি? ফুসফুস, দেখো ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, যেগুলো বাধাপ্রাপ্ত হয় না সেগুলো হলো কি স্বরধ্বনি। আবার বলি, মানে তুমি ধ্বনি উচ্চারণ করার সময় কিছু ধ্বনি তোমার কি হয় না, মুখের ভিতরে কোথাও বাধা পায় না, সরাসরি বেরিয়ে আসে, সেগুলি হলো স্বরধ্বনি। যেমন আমরা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। যেমন দেখো এখানে কি বলা হচ্ছে, যেমন দেখো স্বর অ, স্বর আ, রস্বই, রস্যৌ, তুমি বলে দেখো, এটা আমাদের মুখে কোথাও বাধা পায় না। স্বর অ, স্বর আ, রস্বই, দীর্ঘই, দীর্ঘই এখানে নাই, রস্বই, রস্যৌ, ঠিক আছে? দেখো স্বর আ, ঠিক আছে? স্বর আ, স্বর আ, স্বর আ, স্বর অ, স্বর আ, রস্বই, দীর্ঘ, ঠিক আছে? কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস দেখো বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়, ঠিক আছে? আবার কি বলছে এখানে দেখো, যে কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কি হয়, মানে মুখ দিয়েও বের হয়, নাক দিয়েও বের হয়, ঠিক আছে? নাক দিয়েও বের হয়, নাক দিয়ে বের হয়। যেমন এই দেখো স্বর আ, এটা মুখ দিয়েও বের হইতেছে, নাক দিয়েও বেরোতেছে। রস্বই, এটা মুখ দিয়েও বের হয়, নাক দিয়েও বের হয়। এটা দেখো, তারপরে এ, যেটা, এটা ওর মুখ দিয়ে বের হয়, নাক দিয়েও বের হয়। তারপরে দেখো ও,
এটাও নাক দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হয়। নাক দিয়ে বের হয় যেগুলো কারণে আমরা এটা উপরে কী দিয়েছি, চন্দ্রবিন্দু দিয়েছি, ঠিক আছে। এগুলোকে নাসিক্য স্বরধ্বনি বলা হয়, ঠিক আছে। অনুনাসিক যে ধ্বনিগুলো, এটা অনুনাসিক ধ্বনি আর কি, অনুনাসিক ধ্বনি, বুঝতে পারছো, ওটা অনুনাসিক ধ্বনি। এখন তারপর দেখো, এখন স্বরধ্বনির উচ্চারণ, তারপরে দেখো স্বরধ্বনির উচ্চারণটা নিয়ে আমরা আলোচনা করব। স্বরধ্বনির উচ্চারণটা যেটা দেখো, স্বরধ্বনির উচ্চারণে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আবার বলছি, স্বরধ্বনির উচ্চারণের সময়, বুঝতে পারছো, উচ্চারণের তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যখন স্বরধ্বনি আমরা উচ্চারণ করি, এগুলো জীবের উচ্চতা, একটা হলো জীবের উচ্চতা, জীবের অবস্থান, জীবের আকৃতি, অর্থাৎ জীবটা কতটুকু উপরে উঠতেছে, জীবের উচ্চতা, অথবা জীবের অবস্থান, জীবটা কোন অবস্থায় আছে, জীবের অবস্থানটা কি স্বাভাবিক অবস্থা আছে না অন্য অবস্থায় আছে। ঠোঁটের আকৃতি, আমাদের ঠোঁটটা কীরকম, গোলাকৃতি হয়ে যাচ্ছে না বেশি প্রসারিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্বরধ্বনি উচ্চারণে তিনটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো কি বলা হয়েছে, এছাড়া আরও একটি বিষয়কে গুরুত্ব দিতে হয়, তা হলো কোমল তালুর অবস্থা। আরেকটা বিষয় আমাদের গুরুত্ব দিতে হবে, কোমল তালুর অবস্থাটা। কোমল তালু বলতে আমরা কি বুঝি, আমাদের দেখা গেছে কি, আমাদের মুখ গহ্বরটা আছে, মুখ গহ্বরের উপরে যেটা, ওটা শক্ত তালু, সামনের দিকটা শক্ত তালু, পিছনের যে দিকটা আছে এটা হলো কোমল তালু, জিভামূলের কাছে, ঠিক আছে, কোমল তালু। এখন দেখো, কোমল তালুর অবস্থার উপর ভিত্তি করে স্বরধ্বনি মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, কোমল তালুর অবস্থার, দেখো কোমল তালুর অবস্থার উপর ভিত্তি করে, কোমল তালুর যে অবস্থা এটার উপর ভিত্তি করে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করা হয়, ঠিক আছে। মানে কোমল তালুর যে অবস্থাটা আছে, কোমল তালুর অবস্থার উপর ভিত্তি করেই আমাদের স্বরধ্বনি, কিছু স্বরধ্বনি আছে আমাদের, মানে স্বর আ, ঠিক আছে, স্বর আ যেটা, এটা কিন্তু নাক দিয়েও বের হচ্ছে, মুখ দিয়েও বের হচ্ছে, এটা অনুনাসিক হচ্ছে। আর যেটা স্বর অ, এটা শুধু মৌখিক হচ্ছে, ঠিক আছে, স্বর যেটা শুধু মুখ দিয়ে বের হচ্ছে, ঠিক আছে। এখন দেখো তারপর, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই, ঠিক আছে। তো আশা করি ক্লাসগুলো তুমি মনোযোগ সহকারে সবাই দেখবে, আর ক্লাসগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।